আপনার বাক্যগুলো দেখলাম। সবগুলো বাক্যই মোটামুটি ঠিক করেছেন, কিন্তু ওটা কি লিখেছেন আমি বুঝতে পারলাম না ঠিক, যে সীতা পুষ্পম চিত্বা দেবম, তারপর কি লিখেছেন, যেটা 3 নম্বর বাক্য লিখেছেন আপনি? স্যার বাগানের এই বাগম লেগেছে স্যার, গচ্ছতি। দেবম, তারপর কি লিখেছেন? স্যার সীতা পুষ্পম চিত্বা হুম। দেবম। উম, ও স্যার পরে রফলা হবে, প্রণত্বা গৃহম গচ্ছতি। প্রণতপা কি করে হবে? আগের দিন আমি কি বলেছিলাম, যে কোনো ধাতুর পর এই ধাতুর আগে যদি উপসর্গ হয় ও স্যার, হ্যাঁ স্যার, মনে পড়ছে, তাহলে মনে পড়ছে। প্রণম্য হবে। প্রণম্য। প্রণম্য। প্রণম্য, তাহলে আর ওটা কিন্তু তখন দন্তন্য হবে না। না কি স্যার, হবে? মধ্যে নয় স্যার, যেহেতু সামনে রফলা আছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, সামনে যেহেতু রফলা আছে। হুম। প্রণম্য। আচ্ছা, ওটা একটা। তারপর প্রণম্য গৃহম গচ্ছতি, সেটা ঠিক আছে। তারপরের যে বাক্যটা লিখেছেন, কৃষ্ণঃ স্নাত্বা, স্নাত্বা বানানটা ভুল হয়েছে আপনার। স্যার কি হবে? স্নাত্বা বানানটা কি লিখেছেন দেখুন। ছয় নয়। ও আকার হবে স্যার, আকার, হ্যাঁ আকার হবে। হুম। স্নাত্বা অন্নম খাদিত্বা ঘৃতম। চিতম হয় না, শেষে যেটা আছে, একদম শেষের বাক্য যেটা আছে 3 নম্বর তোন প্রত্যয়ে, ওটা চেতুম হবে। কি হবে? চেতুম, চেতুম। চেতুম। হুম। চেতুম গচ্ছতি। আর বাগানটা উদ্যানম। হ্যাঁ স্যার, উদ্যানম। আমি এটা মনে তো পারতেছিলাম না, উদ্যানম। হুম। উদ্যানম হবে ওটা। স্যার, বলুন অঙ্কুশ বাবু। স্যার আমি আসলে একটা অন্য বিষয়ে প্রশ্ন করতে আসলাম, যে এই আপনি আমাদেরকে লকারের উপর অনেক জোর দিয়েছিলেন, আর আমিও দেখলাম যে লকারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, 10টা লকার শিক্ষা। তো হুম। সেক্ষেত্রে স্যার আমাদের এইখানে এই কোর্সে কয়টা লকার স্যার শেখানো হবে? আপনি কি স্যার কোনো লকার শেখাবেন আমাদেরকে? না, লকার বিষয়ে সাধারণ পরিচয় আপনার জানা রইলো। এর পরের যখন লেভেলে আপনারা ভর্তি হবেন তখন সেটা আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? কারণ এরপর তো পরের লেভেলে কি হবে, আপনি সে জানেন, হয়তো কিছু একটা বই ধরে সেই বইটা থরলি পড়ানো হবে। এখন কোনো বই পড়তে গেলে সেখানে তার শুধু লট লকারের প্রয়োগ থাকবে না, নানান যে বাকি যে লকারগুলো আছে সেই লকারগুলোরও প্রয়োগ থাকবে, ঠিক আছে? তো সেই লকারের প্রয়োগ অনুযায়ী সেখানে কোনটা লকার আছে, ঠিক আছে, কোন পুরুষ কোন বচনের রূপ আছে, সেগুলো আপনারা তখন বুঝতে পারবেন। আর এমনিতেও আমি বলেছি যে একটা, মানে আমি আপনাদের ক্লাস নেবো যেখানে কোন লকারের কিভাবে রূপ মুখস্থ করতে সুবিধা হয় সেটা আমি আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? একটা ছক করে দেবো। ওই ছকটা যদি মনে রাখেন তাহলে মোটামুটি কোন লকারে কিরকম রূপ হবে সেটাও আপনারা জানতে বুঝতে পারবেন অতি সহজেই, ঠিক আছে? তো সেটা আমি ঠিক আছে বলবো। স্যার। হুম। একটা ক্লাস আমি শেখাবো আপনাদের সেটা। এমনিতে বলুন, আপনি তো আজকে একাই আছেন, পড়াবো, কিন্তু তার আগে বলুন সংস্কৃত শিখতে কেমন লাগছে, কঠিন লাগছে কিনা? স্যার আমি তো স্যার অনেক করে, অনেক খোঁজাখুঁজি করে, অনেক তপস্যা করে স্যার এই ক্লাসগুলো পেয়েছি। তো সেক্ষেত্রে আমি প্রথমে অনেক হতাশ হয়ে যাচ্ছিলাম, বেশ কয়েকবার হতাশ হয়ে অনেকবার ছেড়ে দিয়েছি, আবার ধরেছি, ছেড়ে দিয়ে ধরেছি। কিন্তু এখন আপনাদের এই কোর্সটা করে স্যার আমার কাছে অনেক ইজি লাগছে, এবং অনেক অনেক
মজা লাগছে, মনে হচ্ছে যেন নতুন নতুন আরো কিছু শিখি, আরো শিখি স্যার, এরকম মনে হচ্ছে। আর আর মূলত সংস্কৃতকে স্যার, সংস্কৃত শিখে নিজের নিজের মনে হচ্ছে কিনা ভাষাটা? হ্যাঁ স্যার, নিজের মনে হচ্ছে যে না, এটা এটা আমাদের এটা আমাদেরই ভাষা, মানে এটা আমার জিনিস, আমার সম্পদ, এটা হুম আমার সম্পদ, আমি জানবো না, আমি শিখবো না, এটা কেমন কথা? যেহেতু এটা আমরা দেবভাষা বলে থাকি, ঠিক আছে, তো বুঝতেই পারছি যে এই ভাষার মাহাত্ম্য কতটা। মানে সাধারণ মানুষ তো আপনি জানেন হয়তো যে ভারতবর্ষে এখনো কিছু আম, স্থান আছে যেখানে এখনো সংস্কৃতে কথাবার্তা বলা হয়, ঠিক আছে, আমরা যেমন বাংলা ভাষায় কথা বলছি এরকম সংস্কৃতে কথা বলা হয় পুরো। কর্ণাটক একটা গ্রাম আছে, সেখানে সংস্কৃতেতেই কথা বলা হয়। এছাড়াও কিছুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানেও একটা জায়গার উল্লেখ আছে। এই মুহূর্তে জায়গাটার নাম মনে নেই, সেটারও ওখানেও ওই একই, মানুষজন এখনো সংস্কৃতে কথা বলে, ঠিক আছে। আর আম, অনেকে এটা স্বীকার করেন না, কিন্তু যারা জানেন, আসলে যারা সংস্কৃত শিখেছেন, তারা জানে যে আসলে সংস্কৃত কি। ঠিক আছে? আমরা যে ভারতীয়রা বলি যে সংস্কৃত থেকেই অঙ্কের শুরু হয়েছে, জ্যোতিষবিজ্ঞান শুরু হয়েছে, ঠিক আছে? কম্পিউটারের ধারণা সংস্কৃত ব্যাকরণ থেকে এসেছে। এই যে কথাগুলো বলি, এগুলো আপনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। এগুলো শুধু কথার কথা না। ঠিক আছে? আমরা যে এত শিখছি, আপনি দেখুন সংস্কৃতের যে একেকটা নিয়ম, সেই নিয়মটা কিভাবে পুরো একটা মানে ক্রমাগত পদ্ধতির দ্বারা আবদ্ধ সেটা। আপনি চাইলেই সেখানে একটা পরিবর্তন ঘটিয়ে দিতে পারবেন না। কারণ পাণিনি মুনি সেখানে একদম সূত্রের দ্বারা আ একদম পুরো একটা কঠোর সীমার তৈরি করে রেখেছেন। যেই সীমা উল্লঙ্ঘন করা অতি মানে দুর্গম ব্যাপার একটা। ঠিক আছে? তো সেই জন্য কি করতে হবে? সংস্কৃত শিখতে হবে, মন দিয়ে শিখতে হবে। আপনি শিখছেন, আপনাকে শেখাতে পারছি, এটা আমাদেরও ভালো লাগছে। আর আশা করি যে আপনি সংস্কৃত শিখে এই আপনার সঙ্গে যে সংস্কৃত বলে আপনার বাড়ির আপনি বলছিলেন আগের দিন যে বাচ্চাটার হ্যাঁ কথা স্যার, আমার বলছিলাম। মেয়েরা হুম চেষ্টা হুম করে। তারাও যদি সংস্কৃত শেখে তাহলে এইভাবেই মানুষের মধ্যে সংস্কৃত ভাষা জীবিত থাকবে। এখন সংস্কৃতকে মৃত ভাষা, ঠিক আছে, মৃতপ্রায় ভাষা ইত্যাদি নানান সংজ্ঞা দেওয়া হয় সংস্কৃতের জন্য, কিন্তু আসলেও সংস্কৃত মৃত ভাষা নয়। সংস্কৃতকে মৃত ভাষা আমরাই করে দিচ্ছি। ঠিক আছে, আপনি শিখছেন, আপনি ব্যবহার না করলে তাহলে সেই ভাষা বেঁচে থাকবে কি করে? শিখছি, সেটাকে ধরে রাখতে হবে। ঠিক আছে, এখন আপনি ধরে রাখার হয়তো স্থান সেরকম ভাবে পাওয়া মুশকিল। আম, আমাদের এখানে হলেও আমি বলবো যে খুব একটা সহজ ব্যাপার সংস্কৃত ধরে রাখা, তাও কিন্তু নয়। আর ভারতের বাইরে তো চাপই আছে, ঠিক আছে, কিন্তু তাও চেষ্টা মানুষের যদি থাকে তাহলে অনেক কিছু হয়। আপনি সংস্কৃত শিখছেন, শিখে আপনি চেষ্টা করবেন ধরে রাখার, এবং সব থেকে বড় কথা, নিজে শিখে শুধু সংস্কৃত যদি নিজের মধ্যে আবদ্ধ রাখেন তাহলে সংস্কৃত আস্তে আস্তে ওই মানে ক্ষীণ হতে থাকবে। কিন্তু আপনি শিখে আপনি যদি কাউকে শেখান, কিংবা নিজে আর একটু পড়াশোনা করেন, কারো সঙ্গে যোগাযোগ রেখে আহ যদি একটু আলোচনা চর্চার মধ্যে থাকেন, তাহলে দেখবেন সংস্কৃত আস্তে আস্তে আপনার মধ্যে মানে একটা বীজ রোপণের মতো হয়ে গেল। এরপর দেখবেন এই বীজটা আস্তে আস্তে গাছ হবে, গাছ থেকে ফল ফুল ইত্যাদি সেরকমই হবে। আপনি সংস্কৃত শিখতে শুরু করেছেন, এরপর যদি আপনি এটাকে মানে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যান, তাহলে অনেকটা উপকার হবে, এবং আপনার একটা আহ আন্তর্জাতিক একটা জিনিস শেখা হবে, যেটা শুধুমাত্র দেশীয় নয়, বিদেশীয় নয়, সবার যেটা, সেরকম একটা জিনিস আপনি শিখতে পারবেন। ঠিক আছে? তো স্যার, স্যার আমি স্যার কোন লেভেলে গেলে বা কোন অবস্থায় পৌঁছালে, মানে ভগবত গীতা বা আমাদের যে পুরাণগুলো আছে, মানে সংস্কৃত সাহিত্যটা আমি পড়ে পড়ে বুঝতে পারবো, কোন লেভেলটা ই করলে? আপনি আপনি মোটামুটি এখন যতটুকু জানেন, এ থেকে আপনি গীতা পড়তে পারবেন নিজে থেকেই। ঠিক আছে, এটুকু বলতে পারি, আপনি গীতা একটা পড়বেন,
দিয়ে কোনো একটা গীতা বই যদি আপনার কাছে থাকে যেখানে অন্যয় ইত্যাদি দেওয়া আছে, সেখানটা আপনি দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আহ, আপনি শিখেছেন, মানে আপনি জানেন এই বিষয়গুলো। উদাহরণগুলো যখন দেখবেন, তোমা প্রত্যয়ের হয়তো কিছু উদাহরণ খুঁজে পাবেন, এরকম দেখবেন, আপনি বুঝতে পারবেন নিজেই যে না, এগুলো আমরা শিখেছি, পড়েছি হ্যাঁ এরকম। স্যার, কিছু যে বুঝি না তা না, কিছু কিছু বুঝি। এই শ্লোকগুলো, সাধারণ শ্লোকগুলো বা সহজ শ্লোকগুলো বুঝতে পারি, কিন্তু হুম। মোটামুটি যাতে ভালোভাবে বোঝা যায় এরকম অবস্থায়, বিশেষ করে অন্য এরকম এটা তো তাহলে আমি বুঝতে পারি না। হুম। এটার জন্য আপনাকে এখনো লেভেল 3 পড়তে হবে, কারণ দেখুন আমরা তো আহ, একদম লেভেল 1-এ আপনাদের খুব বেশি দিয়ে দিলে আপনাদের সংস্কৃত একটা মনে ভয়ের সঞ্চার হয়ে যাবে, ঠিক আছে? তাই খুব বেশি তো বলা যাবে না। এবার যেইটুকু বলার আমরা তাও আপনাদের বলছি, ঠিক আছে? উম, যতটা বলার, যতটা বলা যায় ততটাই আমরা বলি। একদম এমন নয় যে অল্প বলে ছেড়ে দিচ্ছি, তা কিন্তু নয়। যতটা বলা যায় ততটা বলি। এরপর যেটা আছে, শুধুমাত্র এখানেই কিন্তু সংস্কৃতের শেষ নেই। এই ছাড়াও সংস্কৃত অনেক দূর পর্যন্ত আছে। তার জন্য মিনিমাম আপনাকে একটা এরকম লেভেল পড়তে হবে যেখানে কি করা হবে, ওই অন্যয় কি করে করতে হয়, ঠিক আছে? অন্বয় করার পর যেই যেই শব্দগুলোর অর্থ আপনি জানেন না, সেই শব্দগুলোর অর্থ কিভাবে খুঁজতে হবে, এই সমস্ত জিনিসগুলো যখন লেভেল 3 দেখানো হবে, তখন আরেকটু জিনিস স্পষ্ট হবে। দেখুন, লেভেল 1-এ আপনাদের যেই জিনিসগুলো নিয়ে কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল, লেভেল 2-তে উঠে হয়তো সেই প্রশ্নগুলো অনেকটাই শান্ত হয়েছে। এরকম অনেক প্রশ্ন থেকে যায় যেগুলো মানে আগের পড়া শুনে বোঝা যায় না, কিন্তু পরের যখন ক্লাসে উঠবেন তখন মনে হবে যে না, হ্যাঁ, এটা আগের সেমিস্টারে কিংবা আগের পরীক্ষায় স্যার আমাদের বুঝিয়েছিলেন, ঠিক আছে? এরকম ভাবে এই এখন যে আপনার মনে এই প্রশ্নটা থেকে যাচ্ছে যে অন্যয় কিভাবে করতে হবে, কিভাবে অর্থ করব শ্লোকের, হয়তো এর পরের লেভেলে যখন আপনি ভর্তি হবেন কিংবা কোথাও পরের লেভেলে আপনি পড়বেন, তখন দেখবেন এই প্রশ্নগুলো অটোমেটিক নিবারিত হয়ে যাবে। আপনি অটোমেটিক উত্তর পেয়ে যাবেন যে এগুলোর কিভাবে পাওয়া যেতে পারে উত্তর, ঠিক হ্যাঁ আছে? স্যার, আপনার কথাটা একদম 100% ঠিক আছে। আমি যখন ওই যে স্যার লেভেল 1 করেছিলাম, তখন ওই যে সমস্ত সম্ভাষণ নামে একটা আছে, বই আছে, আমি হুম। এই সফট কপি, হুম। ওটা আমি তখন তেমন কিছু বুঝতাম না। মাঝে মনে হতো এখানে মধ্যে ভুল আছে বা কোনো একটা মিস্টেক আছে, আমার এরকম মনে হতো, আমি বুঝতে পারছি না। কিন্তু এখন হুম। পড়ি যে মোটামুটি সবই বুঝি। দু একটা খুব রেয়ার, দু একটা কিছু ছাড়া মোটামুটি সবই বোঝা যায়। এখন মনে হয় যেন ইজি বিষয়গুলো। হুম। 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 ওরকমই হবে যত স্যার এই আপনি পড়বেন, যত তত যে স্যার ব্যাপারগুলো। হ্যাঁ, হ্যাঁ, বলুন। স্যার এই লেভেল, এরপরে লেভেলটা হচ্ছে কি স্যার, এই লঘু সিদ্ধান্ত কৌমুদি। আহ, লঘু সিদ্ধান্ত কৌমুদি তো বলা যাচ্ছে না। আহ, হ্যাঁ, এর পরের লেভেলে আপনাদের ওখানে লঘু সিদ্ধান্ত কৌমুদি পড়ানো হয়। স্যার এরপরে লেভেল করতে হলে স্যার কোথায়, কি করে জানবো পরে লেভেল কিভাবে ভর্তি হবো বা কিভাবে কি এখানেই করবো? ভর্তি হতে পারবেন, এখানেই ভর্তি হতে পারবেন। কিছুদিন পরেই হয়তো নোটিশ দেওয়া হবে, নোটিশ দেওয়া হলে আমরা গ্রুপে শেয়ার করব সেটা আপনাদের সঙ্গে। কিংবা আপনি আমাদের যে স্বামীজির বাড়ির যে ওয়েবসাইট আছে সেখানেও গিয়ে দেখতে পারেন মাঝে মাঝে, সেখানে কিছু নোটিশ দেওয়া হচ্ছে কিনা। স্যার আর স্যার এই আমাদের এই কোর্সটা আর আর কতদিন হবে স্যার, কতদিন আছে উম স্যার এই কোর্সটারই? সেটা তো এখন বলা যাচ্ছে না, যেহেতু ওটা অফিস থেকে জানানো হয় পরীক্ষা কবে নিতে হবে। তাও মোটামুটি ধরে ও রাখুন আচ্ছা আচ্ছা। এখনো 1-2 সপ্তাহ ক্লাস হবে আপনাদের। ও মাত্র 1-2 সপ্তাহ? হুম। হুম। আমি তো হুম। ভেবেছিলাম এই মে মাস পড়াটাই হবে। হ্যাঁ, মোটামুটি মে মাসের ধরে রাখুন প্রথম সপ্তাহর ভিতর হয়তো পরীক্ষা হবে আপনাদের, ঠিক আছে? 7-10 তারিখের মধ্যে হয়তো পরীক্ষা হবে এখন। ও আচ্ছা, বলছিলাম 4 মাসে তো কোর্স করার কথা ছিল আমাদের, 16 ফেব্রুয়ারি শুরু হলো, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস ও, আপনাদের শেষ হবে। ফেব্রুয়ারিতে শুরু হলে তাহলে ওটা মে পর্যন্তই হবে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে স্যার। হুম। হুম। ফেব্রুয়ারি শুরু হলে মে পর্যন্তই হওয়ার কথা, যেহেতু 4 মাস।
আচ্ছা, তাহলে আগের দিন যে আমরা ত্বা, তুমুন প্রত্যয়গুলো দেখলাম, সেগুলো থেকে কিছু প্রশ্ন কিংবা জিজ্ঞাসা আপনার আছে? যদি থাকে তাহলে করতে পারেন। না স্যার, তোয়া তোয়া তমন বা লিয়াপ প্রত্যয় দেখেছি, এগুলো মানে কোশ্চেন নেই, তবে যা বুঝতে পারলাম স্যার এগুলো, স্যার ধাতুগুলো করতে হবে, আর বেশি বেশি পড়তে হবে। যদি হুম আপনার হুম কাছে হুম এরকমই থাকে, মানে লিস্ট থাকে, তাহলে আমাকে হুম। আমার শেয়ার করতে পারে। আমি মানে শেয়ার করলে ভালো হবে, আমার জন্য সুবিধা হবে। অবশ্যই অবশ্যই আমি যেমন কয়েকটা দেখবো আমার। দিয়েছিলেন। হুম হুম হুম। ওরকম কিছু প্রসিদ্ধ ধাতু নিয়ে মানে ওরকম রূপ কি কি হয় না হয়, এরকম যদি কিছু থাকে আমি দেখবো, আপনাদের পাঠাবো তাহলে। ঠিক আছে। উম আজকে আর কেউ আর আসবে একটা না বিষয় মনে স্যার হচ্ছে হচ্ছে। আমাদের, হ্যাঁ না বলুন। স্যার মনে হয় কেউ আসবে না, 8:30 বেজে গেছে। হুম, বলুন কি বলছিলেন? স্যার স্যার আরেকটা বিষয় বলি স্যার, স্যার মোটামুটি আমাদের যে ধাতুগুলো সচরাচর আমাদের কাজে লাগছে, তো হুম। ওইরকম একটা লিস্ট যদি পেতাম, আমার জন্য ভালো হতো, সুবিধা হতো। ওই আমি যেই দিন আপনাদের ওই এটা পড়াবো, মানে ধাতুরূপ কিভাবে মুখস্থ করতে গেলে একটা ছক দেখাবো বলছি, সেই দিন আমি ওগুলো বলে দেবো। ঠিক আছে। ওটা একদম শেষের দিকে পড়ানো ওকে হবে স্যার। আপনাদের। তার আগে আপনাদের থেকে কিছু সাজেশন ইত্যাদিও নেওয়া হবে যে কিরকম ভাবে চান আপনারা, আর কি কি এই যেমন আপনি এটা বললেন, এটা খুব ভালো একটা পয়েন্ট। মানে যেই ধাতুগুলো খুব প্রচার মানে প্রয়োগবহুল যেই সমস্ত ধাতু, সেগুলোর রূপগুলো, মানে সেই সমস্ত ধাতুর একটা লিস্ট যদি থাকে তাহলে ভালো হয়। এটা একটা ভালো কথা বলেছেন। আমি দেখবো, সেরকম তৈরি করার চেষ্টা করবো একটা। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আজকে সত্যি প্রত্যয়টা একটু দেখি। হ্যাঁ স্যার, দেখি স্যার। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার তাহলে আমরা সত্যি প্রত্যয় দেখব। সত্যি প্রত্যয় হচ্ছে এমন একটা প্রত্যয় যেটা ধাতুর পরই হয়। ঠিক আছে। এর আগে আমরা কি কি প্রত্যয় দেখেছি তাহলে? স্যার তেমন ল্যাব, তোয়া, তারপরে হচ্ছে এই তো দেখেছি স্যার। আরো দুটো প্রত্যয় দেখেছি, যে দুটো অনেক ও স্যার, হ্যাঁ মানে দুদিন ধরে আলোচনা হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, দেখেছি স্যার। হ্যাঁ স্যার, এটা হচ্ছে ওই যে তপত্যয় আর হচ্ছে তপতপত্যয়। হ্যাঁ, ত আর তবতু প্রত্যয়, সেগুলোর অন্য বিভক্তিতে কিভাবে ব্যবহার করতে হয় না হয় সেগুলো আমরা সব দেখেছি। ঠিক আছে। তো এরপর হ্যাঁ যেটা স্যার। বলার, সত্যি প্রত্যয়। তো আগের যে কটা প্রত্যয় পড়েছি সেখানে যেমন আমরা দেখেছিলাম যে ওই প্রত্যয়গুলোকে ভাঙলে আমরা কি পাচ্ছি, এখানেও সেম একই জিনিস আসবে প্রথমে। তো সবার প্রথমে দেখতে হবে যে ত আর তবাতু প্রত্যয়, এই দুটোর যেমন একটা নাম দেখেছিলাম আমরা ব্যাকরণের ভাষায়। কি নাম দেখেছিলাম?
ত আর তবাতু প্রত্যয়ের একটা কমন নাম দেওয়া হয়েছিল, কি মনে স্যার আছে? নিষ্ঠা প্রত্যয় স্যার। নিষ্ঠা। ঠিক আছে, সেরকমই সত্রী স্যার আর সানাচ। বলুন। স্যার নিষ্ঠা প্রত্যয় কেন বলা হয় একটু স্যার আবার যদি বলতেন ভালো হতো। আমি এটা নিষ্ঠা একটা খুঁজছিলাম, নাম। প্রশ্ন উত্তরটা পাচ্ছিলাম না। হ্যাঁ, নিষ্ঠা হচ্ছে একটা নাম। এখন নাম কেন দেওয়া হয়েছে সেটা বলতে গেলে পাণিনি মুনি কি করেছেন, অনেক বড় বড় জিনিসের একটা ছোট ছোট, এক একটা করে ছোট ছোট নাম দিয়ে রেখেছেন। কারণটা হচ্ছে কি, যতবার ব্যবহার করতে যাবে ততবার, ধরুন আপনি আম, বলছেন যে আম, ধরুন একটা শ্রেণী আছে, সেই শ্রেণীতে টোটাল 20 জন আছে। ঠিক আছে, ধরুন 8 ক্লাসের 20 জন ছাত্র আছে। আপনি এখন 8 ক্লাসে সবাইকে ডাকছেন, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা নাম ধরে ধরে ডাকছেন। ঠিক আছে, রাম আসো, শ্যাম আসো, যদু আসো, মধু আসো, এইভাবে। কিন্তু আপনি যদি বলেন যে 8 ক্লাসের সকলে আসো, তাহলে কি হবে? শুধুমাত্র 8 ক্লাসের সকলে আসো এইটুকু বললে 8 ক্লাসের যত 20 জন আলাদা আলাদা নামধারী মানুষ থাকলেও সকলে কি হবে? আসবে। ঠিক আছে, সেম এখানেও আহ বারবার বারবার তবতু, বারবার বারবার তবতু এরকম ব্যবহার না করে পাণিনি মুনি কি করেছেন, সূত্র যখন রচনা করেছেন, যেখানে যেখানে ওনার ত এবং তবতু প্রত্যয় নিয়ে কিছু বলার আছে, সেখানে সেখানে উনি নিষ্ঠা এই শব্দটা ব্যবহার করে দিয়েছেন। ঠিক আছে, এখন যেখানে যেইটার অর্থ সামঞ্জস্য পাচ্ছে, যেখানে দেখবেন যে তবাতু প্রত্যয় অর্থ ধরলে ঠিকঠাক অর্থ আসছে সূত্রে, সেখানে নিষ্ঠা শব্দের অর্থ তবাতু প্রত্যয় ধরা হয়েছে। আর যেখানে যেখানে ত প্রত্যয় ধরলে সামঞ্জস্য হচ্ছে, সেখানে সেখানে নিষ্ঠা শব্দের দ্বারা ত প্রত্যয়ের গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে নিষ্ঠা সংজ্ঞার তাৎপর্য। মানে নিষ্ঠা সংজ্ঞা কেন দেওয়া হয়েছে সেটা বিশেষ কিছু তাৎপর্য নেই, কিন্তু সংজ্ঞা কেন দেওয়া হয়েছে সেটার মেন কারণ হচ্ছে এটাই, যে যাতে নিষ্ঠা এটা উচ্চারণ করলেই আর ত আর তবাতু প্রত্যয় দুটোর একসঙ্গে বোধ জন্মায়। ঠিক আছে, বারবার তবাতু এরকম না বলে বলে যদি নিষ্ঠা বলা হয়, নিষ্ঠার দ্বারাই কি হচ্ছে, অটোমেটিক ত আর তবাতুর যেহেতু সংজ্ঞা দেওয়া হচ্ছে, নাম দেওয়া হচ্ছে, তাই নিষ্ঠার দ্বারা তবাতুর বোধ হয়ে যাচ্ছে। যেমন আমাদের ধরুন এখন আমার যদি কোনো নাম না থাকতো, সংজ্ঞা না থাকতো, ঠিক আছে, আমি হাইট একটু লম্বা, দেখতে একটু ফর্সা, এরকম যদি বলা হতো, ঠিক আছে, লম্বা, ফর্সা দেখতে, ঠিক আছে, অশোক পোড়েলের পুত্র, এরকম যদি বলা হতো, এরকম অশোক নামের অনেক মানুষ হতে পারে। ঠিক আছে, তাদের পুত্ররাও লম্বা হতে পারে, ফর্সা হতে পারে। তাহলে এরকম যদি বর্ণনা দেওয়া হতো, তাহলে ওই বর্ণনার দ্বারা অনেকের গ্রহণ কিন্তু হয়ে যেত। কিন্তু যখনই বলা হলো যে সৌরভ পোড়েলকে ডাকো, তখন কিন্তু আমাকে স্পেসিফিক্যালি বোঝানো হচ্ছে। ঠিক আছে, সংজ্ঞার দ্বারা তাহলে কি করা হচ্ছে, স্থল, একটা যে বিরাট স্থল আছে সেই স্থলটাকে সংকুচিত করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, যদি তক্তবতু বারবার বলা হতো, তাহলে মানে অতগুলো অক্ষরের বারবার উচ্চারণ করে করে বলতে হতো। কিন্তু নিষ্ঠা যদি বলা হয়, দেখুন দুটো অক্ষর আছে, ঠিক আছে, অল্প সংখ্যার মধ্যেই মিটে যাচ্ছে কাজ, আর বোঝানোও হয়ে যাচ্ছে, তৎ দুটোর বোধও জন্মে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। এই ত আর তবাতু প্রত্যয়টার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে ত প্রত্যয় কর্মবাচ্যে হয় অথবা ভাববাচ্যে হয়, আর তবাতু প্রত্যয় কর্তৃবাচ্যে হয়। তাই তো, এটা দেখেছিলাম আমরা। সত্রী সানস প্রত্যয়ের ক্ষেত্রেও খানিকটা এইরকমই ব্যাপার আছে। ঠিক আছে, ওখানে যেমন ত আর তবাতু প্রত্যয়ের নাম দেয়া হয়েছিল নিষ্ঠা, এখানে সত্রী আর সানস প্রত্যয়ের নাম দেয়া হয়েছে সৎ। কি নাম দেওয়া হয়েছে? সৎ। ঠিক আছে, তাহলে সৎ এই নামের দ্বারা সত্যি প্রত্যয় এবং সানজ প্রত্যয় দুটোরই বানান কি স্যার? স্যার বানান কি স্যার? দন্তস্ব তয়ে হসন্ত, সৎ।
তাহলে এই সত্রি আর সানাজ প্রত্যয়ের নাম কি দেওয়া হলো? সাত। এবং ত আর তবাতু প্রত্যয় যেমন কর্তরি আর কর্মণি হচ্ছিল, সত্রি আর সানাজ প্রত্যয়ের ক্ষেত্রেও খানিকটা ওই রকমেরই ব্যাপার আছে। সত্যি প্রত্যয় সবসময় কর্তৃবাচ্যেই হয়, অর্থাৎ কর্তাকে অনুসরণ করে। আর সানাজ প্রত্যয়ও কিন্তু কর্তৃবাচ্যে হয়, কর্মবাচ্যেতেও হয়, কিন্তু কখন কর্তৃবাচ্যে হবে কখন কর্মবাচ্যে হবে সেটার একটু দেখার ব্যাপার আছে, সেটা আমরা পরে দেখব। কিন্তু এখানে এবার কি বলা হচ্ছে সেটা একটু দেখি। কি বলা হচ্ছে? প্রথমত সত্যি প্রত্যয়ঃ কর্তরি ভবতি, অর্থাৎ কর্তৃবাচ্যে সত্যি প্রত্যয় হয়। ঠিক আছে? সত্যি প্রত্যয়স্য অর্থঃ বর্তমান কালঃ। সানাজ প্রত্যয়ের অর্থ বর্তমান কাল। ওখানে যেমন আপনার সত্যি আর সানাজ ত আর তবাতু প্রত্যয় অতীতকালে হচ্ছিল, ঠিক আছে? এখানে সত্যি আর সানাজ প্রত্যয় বর্তমান কাল অর্থে হবে। কোন অর্থে হবে? স্যার বর্তমান কাল অর্থে। বর্তমান কাল অর্থে হবে। ঠিক আছে? তারপর কি বলা হচ্ছে? সত্যি প্রত্যয়ঃ কেবলম পরস্মৈপদিনঃ ধাতোঃ এব পরম ভবতি। সত্যি প্রত্যয় সবসময় পরস্মৈপদী যেই সমস্ত ধাতু, সেই সমস্ত ধাতু থেকেই হয়। সত্যি প্রত্যয়ম বিভাজ্য স আ ত রি ইতি এতানি অক্ষরাণি প্রাপ্যন্তে। তাহলে সত্যি প্রত্যয়কে বাংলা আমরা স আ ত রি এই চারটে অক্ষর পাই। এতন্মধ্যে স আ আর রি, স আর অন্তিম যে রি, এই দুটোর কি হয়? ইৎসংজ্ঞা লোপ হয়ে যায়, যেটাকে অনুবন্ধ লোপ বলা হয়। তাহলে স আর রি এগুলোর অনুবন্ধ লোপ হয়ে গেলে পরে কি থাকে? শুধুমাত্র অথ, এইটুকু অবশিষ্ট থাকে। ঠিক আছে? তাহলে ত প্রত্যয়ের শেষে আমরা যেমন শুধুমাত্র ত পাচ্ছিলাম, তবত প্রত্যয়ের শেষে আমরা যেমন শুধুমাত্র তবত পাচ্ছিলাম, ত্বা প্রত্যয়ের শেষে আমরা যেমন ত্বা পাচ্ছিলাম, তুমন প্রত্যয়ের শেষে আমরা যেমন তুম পাচ্ছিলাম, লিয়া প্রত্যয়ের শেষে আমরা যেমন ইয়া পাচ্ছিলাম, সত্যি প্রত্যয়ের শেষে আমরা কি পাবো? অথ পাবো। কি পাবো? অত অথ। পাবো। হ্যাঁ, তাহলে সত্যি প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে অদন্ত শব্দ। ঠিক আছে? অদন্ত শব্দ মানে কি? শেষে তকার তয়ে হসন্ত থাকবে, তাহলে ভগবৎ শব্দ যেরকম, সেরকম সত্যি প্রত্যয়ান্ত শব্দ সেরকমই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলা হচ্ছে দেখুন। এবার একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে আমি একটু আগে আপনাকে বললাম যে সত্যি প্রত্যয়ান্ত শব্দ শুধুমাত্র কর্তৃবাচ্যে হয়, আর সানাজ প্রত্যয়ান্ত শব্দ কিন্তু কর্তৃবাচ্যেও হয়, কর্মবাচ্যেও হয়। সেটা কেন বলেছি তার কারণটা এবার একটু আমি লিখে দেখাই, আপনাকে বুঝতে সুবিধা হবে তাহলে। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, স্পষ্ট। হ্যাঁ, তো বলা হচ্ছে যে সত্রি প্রত্যয়ান্তঃ কর্তরি আর সানাজ প্রত্যয়ান্তঃ কর্তরি কর্মণি। এটা কিভাবে সম্ভব? আমরা তয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে ত প্রত্যয় কর্মণি আর ভাবে হয়, তবাতু প্রত্যয় কর্তরি হয়, সেটা নয় মানা গেল। কিন্তু এখানে আবার বলা হচ্ছে সত্যি প্রত্যয় কর্তরি হয়, এটা মানা গেল। সানাজ প্রত্যয় কর্মণি হোক তাহলে, কিংবা ভাবে হোক, সানাজ প্রত্যয় কর্তরি হচ্ছে, এটা তাৎপর্য কি? তার জন্য বলা হচ্ছে যে পরস্মৈপদী যে সমস্ত ধাতু, পরস্মৈপদী আর আত্মনেপদী, আমি যখনই আপনাদের পড়ানো শুরু করেছিলাম তখনই আমি বলেছি যে ধাতু দুই প্রকার, পরস্মৈপদী আর আত্মনেপদী। ঠিক আছে?
যেই সমস্ত ধাতু পরস্মৈপদী সেখান থেকে সব সময়ের জন্য সত্যি প্রত্যয় হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরস্মৈপদী ধাতু মানেই সত্যি প্রত্যয় সেই সমস্ত ধাতু থেকে হবে। আত্মনেপদী কিছু কিছু ধাতু থেকে কি হয়, সানস প্রত্যয় হয় কর্তরি, সানস প্রত্যয় হয় কর্তরি। এখানেও পরস্মৈপদী থেকে সত্যি প্রত্যয় হয় কর্তরি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা তো পরস্মৈপদ ধাতু যেমন ধরুন গচ্ছতি, কি ধাতু, গচ্ছতি, খাদতি, লিখতি, পশ্যতি, কথয়তি, পঠতি, রন্ধতি, এই যে সমস্ত ধাতুগুলো, এগুলো হচ্ছে সব কি, পরস্মৈপদী ধাতু। ঠিক আছে, তাহলে এগুলো থেকে আমরা বুঝতেই পারছি সত্যি প্রত্যয় হলে গচ্ছত, খাদত, লিখত, পশ্যত, কথয়ত, পঠত, রন্ধত, এই শব্দগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, কিন্তু যখন এই সমস্ত ধাতুগুলোরই রূপ স্যার রন্ধত, স্যার রন্ধত, রন্ধত মানে হচ্ছে রান্না করতে করতে, বর্তমান কাল, সত্যি প্রত্যয় বর্তমান কালে হয়, তাহলে রন্ধত মানে হচ্ছে রান্না করতে করতে। বুঝতে পেরেছেন পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এবার দেখুন, এই গচ্ছতিটা কর্তরি আছে, কিন্তু এটা যখন কর্মণি হয়ে যায় অর্থাৎ গম্যতে রূপ হয়ে যায়, তখনও কি এটার থেকে সত্যি প্রত্যয় হবে না? তখন হবে না। খাদাতি, এটা যখন পরস্মৈ পদে আছে সেখান থেকে সত্যি হচ্ছে, কিন্তু কর্মণিতে হলে যখন খাদ্যাতে হয়ে যাবে তখনও কি সত্যি প্রত্যয় হবে না? হবে না। লিখতি আছে, যখন লিখ্যাতে হয়ে যাবে তখনও কি হবে না? হবে না। এই ধরনের একটা প্রশ্ন এখন উপস্থিত হচ্ছে, তাই তো? এই রকম প্রশ্ন একটা স্বাভাবিক মনে আসা, যে এখানে যেহেতু হচ্ছে তাহলে কর্মবাচ্য যখন হবে তখনও হবে কিনা, এরকম একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। ঠিক আছে, তার জন্য কি বলা হচ্ছে দেখুন, যখনই ধাতু আত্মনেপদ হয়ে যাবে, তাহলে এটা দেখুন পরস্মৈ পদ যখন ছিল, দাঁড়ান, পরস্মৈ পদ যখন ছিল তখন সত্যি প্রত্যয়ান্ত রূপ হচ্ছিল। ঠিক আছে, তাহলে দেখুন, যখন পরস্মৈ পদ ছিল, পরস্মৈ পদ ধাতু থেকে যেহেতু সত্যি প্রত্যয় হয়, গচ্ছতি থেকে গচ্ছত, খাদাতি থেকে খাদাত, লিখতি থেকে লিখত, পশ্যতি থেকে পশ্যত, কথায়াত, এরকম রূপ হচ্ছিল। কিন্তু আমরা কি দেখলাম, আত্মনেপদ ধাতু হলেই কি হয়ে যাবে, সেখানে সানস প্রত্যয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখন এখানে আত্মনেপদ হয়ে গেল, সানস প্রত্যয় যখনই হবে, এই যে তে, এটার আগে যদি অকার থাকে, কি থাকে, অকার, তাহলে তখন কি যোগ হয়ে যাবে, সানস প্রত্যয় হলে মানা যোগ হয়ে যাবে।
কি যোগ হবে? মান। ঠিক আছে, সানজ প্রত্যয় আত্মনেপদ থেকে হয়। আত্মনেপদের প্রথম পুরুষের এক বচনে যদি খাদ্যতে তে এটার আগে যদি অকার থাকে তাহলে কি হয়ে যাবে? সেখানে গম্যমানঃ, এটা মেন শব্দ তৈরি হবে। খাদ্যাতে আছে, তাহলে খাদ্যাতে কে বাদ দিলে এখান থেকে সানজ করলে কি হবে বলুন পঙ্কজ বাবু? খাদ্যাতে খাদ্যমানঃ, খাদ্যমানঃ। খাদ্যমান। লিখ্যত আছে, ঠিক আছে, এখানে লিখ্যতে, তাহলে এটার সানজ প্রত্যয় করলে কি হবে বলুন? লিখ্যত থেকে লিখ্যমানঃ, লিখ্যা লিখ্যমানঃ, মানঃ, দৃশ্যমানঃ। লিখ্যা মান। পশ্চাৎ আছে, এটা হয়ে যাবে দৃশ্যা দৃশ্যমান। এইভাবে এখানে কি হয়ে যাবে? কথ্যমান, পঠ্যমান, রন্ধ্যমান। ঠিক আছে, তাহলে দেখুন আত্মনেপদ যখনই হবে তখনই কিন্তু আর সত্যি প্রত্যয় না হয়ে সানজ প্রত্যয় হবে। কিন্তু এবার একটা কথা দেখুন, এখানে যখন আমরা পরস্মৈপদ ধাতুকে কর্মণি করছি তখন পরস্মৈপদ ধাতু আত্মনেপদ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু ধাতু আছে যেগুলো কর্মবাচ্যে করার আগেই আত্মনেপদ থাকে। যেমন ধরুন লব ধাতু। কি ধাতু? লব। লব ধাতুর রূপ কি হয়? লভাতে, লভেতে, লভান্তে, লভসে, লভেতে, লভধ্বে, লভে, লভাবহে, লভামহে। এখানে দেখুন, এখানে তো আমরা কর্মণি করিনি, তাও এখানে আত্মনেপদ পাচ্ছি। তাহলে এখানে যখন সানজ প্রত্যয় হবে তখন কি হবে? তখন লভাতে থেকে তের আগে যেহেতু অকার আছে, শুধুমাত্র লভ প্লাস মান যোগ করে দিতে হবে, লভমানঃ। তারপর তাহলে সানজ প্রত্যয়ান্ত রূপ পাওয়া গেল। এবার দেখুন এই লব ধাতুর তো কর্মণিতেও প্রয়োগ করা যেতে পারে। যেমন ধরুন আমি একটা বাক্য বললাম যে বালকঃ ফলম লভতে, এটাকে আমি যখন কর্তরি সানজ করে বাক্য করলাম তখন আমি বললাম যে বালকঃ ফলম লভমানঃ अस्ति। এখানে কর্তরি সানাচের অর্থ কি? সানাচ প্রত্যয়, প্রত্যয়ান্ত যে শব্দ সেটা কর্তাকে অনুসরণ করবে। তাহলে সানাচ প্রত্যয়ান্ত শব্দ এখানে বলুন বলুন স্যার কি বললাম বুঝতে পারিনি স্যার, কি বললেন? আমরা নেটের সমস্যা ছিল, বুঝতে পারিনি। এখানে এই যে লভমানহা প্রয়োগ করলাম অর্থাৎ কর্তরি সানাজ্যে করলাম, কর্তরি মানে কি শুনেই আমরা বুঝতে পারছি যে সেখানে যে সানজ প্রত্যয়টা আছে সেই সানজ প্রত্যয়ান্ত শব্দ কর্তাকে অনুসরণ করবে। তাহলে কর্তা এখানে অকারান্ত পুংলিঙ্গ, যেমন ত প্রত্যয়ের ক্ষেত্রে হচ্ছিল, ঠিক আছে, সেরকমই এখানে লভমানা, বালকাহ লভমানাহ। এটা যদি বালিকা হতো তাহলে বালিকা লভমানা अस्ति এরকম হতো, ঠিক আছে। কিন্তু আমি যদি এই বালকাহ ফলম লভাতে এটা কি কর্মণি করতে চাই, কি হবে তখন বাক্যটা? বালকাহ ফলম লভাতে, এটা যদি আমি কর্মণি করি কি হবে? বালকেন ফলম লভ্যমান अस्ति। না, আমি এমনি নরমাল যদি কর্মণি করি, বালকাহ ফলম লভাতে, এটা আমি নরমাল কর্মণি করতে বলছি। বালকেন হবে, ফলম হবে, বালকেন ফলম লভ্যতে, লভ্যতে হবে। তার এখানে দেখুন তাহলে এই যে লভ্যতে, এখানে এটাও আত্মনেপদ আছে, এখান থেকেও তাহলে আমরা সানজ করতে পারি, কিন্তু তখন কি হবে? বালকাহ
फल बालकेन फलं लभमानम् अस्ति। ঠিক আছে, তাহলে উপরেরটা হচ্ছে আপনার কর্তরি সানচ, আর নিচেরটা হচ্ছে কর্মণি সানচ। দুটোর মধ্যে পার্থক্য কি দেখুন, এখানে যে সানচ প্রত্যয়টা হচ্ছে, যেহেতু এখানে লাভাতে এটা কর্তাকে অনুসরণ করছে, কর্তৃবাচ্যে আছে, সেই জন্য সানচ প্রত্যয় হয়ে আত্মনেপদ ধাতু হওয়ার কারণে এখান থেকে সানচ প্রত্যয় হলো, এবং সেই সানচ প্রত্যয়, এই যে সানচ প্রত্যয়, এটা কাকে অনুসরণ করছে? কর্তা যে বালক তাকে অনুসরণ করছে, যেহেতু এটা কর্তরি। ঠিক আছে, কিন্তু যখন কর্মণি সানচ প্রত্যয় হচ্ছে, তখন সানচ প্রত্যয়ান্তে যে শব্দ, সেটা কর্মকে অনুসরণ করছে। ঠিক আছে, তাহলে কর্তরি সানচ আর কর্মণি সানচের পার্থক্যটা আপনাকে বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম, কিন্তু স্যার আমরা কর্মণি সানচ স্যার প্রয়োগ কখন করব? যখন নাকি স্যার দেখবো, মানে কর্মবাচ্যে যখন এই বাক্য পাবো। কর্মবাচ্য, কর্মবাচ্যটাকে যদি সানচ করতে হয় তখন সেটা কর্মী সানচ করবে, তাই না স্যার? হুম 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 আর তাছাড়া কর্তৃবাচ্যে যত আছে বাক্য সবই স্যার এই কর্তৃ সানচ হবে, তাই না স্যার? হুম হুম যেগুলো আত্মনেপদ ধাতু কিন্তু কর্মবাচ্যে নয়, সবার থেকে কর্তরি সানচ। কিন্তু যখনই কর্মণি করা হবে, সেটা পরস্মৈপদী হোক কিংবা আত্মনেপদী হোক, সবার থেকে কি হবে? সানচ প্রত্যয় হয়ে যাবে কর্মণি হলে। কিন্তু কর্তরি পরস্মৈপদ ধাতু থেকে সত্যি প্রত্যয়, আর আত্মনেপদ ধাতু থেকে সানচ প্রত্যয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে কর্তরি আর একটা হচ্ছে কর্মণি। কর্তরি কি হচ্ছে? কেবলম परस्मैपदिनः धातोः एव शक्तिप्रत्ययः आत्मनेपदिनः धातोः च शानच प्रत्ययः। ঠিক আছে, কর্মণিতে হলে কি হবে? सर्वेभ्यः धातुभ्यः कर्मणि शानच एव। সেখানে কিন্তু কর্তরি সানচের কোনো ব্যাপার থাকছে না। ঠিক আছে, তাহলে কর্তরি আমরা দুটো পাচ্ছি, পরস্মৈপদ ধাতু হলে সেখান থেকে সত্যি প্রত্যয়, আর আত্মনেপদ ধাতু হলে সেখান থেকে সানচ প্রত্যয়। কিন্তু কর্মণি যখনই হবে, এই পরস্মৈপদ ধাতুও আত্মনেপদে পরিণত হয়ে যাবে, আর আত্মনেপদ ধাতু তো আত্মনেপদই থাকবে, তাই কর্মণিতে সমস্ত ধাতু থেকেই কর্মণি সানচ। ঠিক আছে, কিন্তু কর্তরিতে যেগুলো আত্মনেপদ ধাতুর কর্মণিতে হয়নি সেগুলো থেকেও সানচ, আর যেটা পরস্মৈপদী ধাতু সেখান থেকে সত্যি। বুঝতে পেরেছেন পঙ্কজবাবু দুটোর তফাৎটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে স্যার, কি বলছি এটা বলবো স্যার আমি? হুম হুম বলুন। হ্যালো। হুম বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, মানে আমি বলছিলাম স্যার, এই যে এ থেকে আমি কি বুঝলাম স্যার একটু বলি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। স্যার যেটা কর্তরি সেটা হচ্ছে স্যার, স্যার সত্যি প্রত্যয় দেখানো হবে, সেখানে শুধুমাত্র স্যার কর্তরি হবে, আর এটা শুধু পরস্পরপদী হবে। পরশ আচ্ছা, আর এখানে শ্বাস প্রত্যয় যুক্ত হবে কর্তরি স্যার। পরশ
পরস্ময় পদ। হুম 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 আর যেটা স্যার সমাজ প্রত্যয় হবে সেটা হচ্ছে শুধু আত্মনয় পদের ক্ষেত্রে সমাজ প্রত্যয় হবে। এটা কর্তরি হতে হুম পারে, কর্মণীয় হতে পারে। হতে পারে। সাধারণত হুম কর্তরিতে হবে, কিন্তু কিন্তু আত্মনয় আত্মনেপদ পদের ধাতু ক্ষেত্রে যদি হলেই সানাস হবে, সানাস হুম প্রত্যয় হবে। হুম আর যদি সেটা যদি এই বাচ্য পরিবর্তন থাকে, যদি কর্তৃ বাচ্চা থাকে, তাহলে তাহলে আমরা সানাস করতে গেলে সেটা কর্মণি সানাস হবে। হুম এই যে বিষয়টা স্যার। হুম 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 বুঝতে পেরেছেন তো তাহলে এখানটা? হ্যাঁ স্যার, এখান থেকে বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। এবার তাহলে আমরা আবার ওই স্লাইড শোতে ফিরে যাই, একটু আবার দেখি, তারপর সেখানে যদি কিছু অসুবিধা থাকে তাহলে আমরা আবার ব্যাকে আসবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে সত্যি প্রত্যয় কোথা থেকে হবে, সানুস প্রত্যয় কোথা থেকে হবে, সেটা ক্লিয়ার হলো। যদি পরস্মৈপদ ধাতু হয় তাহলে সত্যি প্রত্যয় হবে। আর কর্তরি সানচ তখন হবে যখন আহ, ধাতুটা কর্তরি হবে। কিন্তু যখন আত্মনেপদ ধাতু কর্মণি হবে আর পরস্মৈপদ ধাতুও কর্মণি হবে, তখন সমস্ত থেকেই কর্মণি সানাচ হবে। ঠিক আছে? তাহলে সত্যি প্রত্যয় পরস্মৈপদ ধাতু, আচ্ছা স্যার, স্যার কি সানচের বলেন স্যার? আত্মনয়, আচ্ছা স্যার, স্যার কি বলেন স্যার? লাস্টের বাক্যটা কি বলেন স্যার? লাস্ট হ্যাঁ, বাক্যটা কি বললেন? আমি বলছি যেটা বলছি সেটা আর একবার রিপিট করছি। সত্যি প্রত্যয় সবসময় পরস্মৈপদ ধাতু থেকেই হয়। সানচের আবার দুটো ভাগ, একটা হচ্ছে কর্তরি সানচ, একটা হচ্ছে কর্মণি সানচ। কর্তরি সানচ শুধুমাত্র যেই সমস্ত ধাতুগুলো আত্মনেপদ ধাতু, সেই সমস্ত ধাতু থেকেই হয়। ঠিক আছে? কিন্তু কর্মণি সানচ পরস্মৈপদ ধাতু থেকেও হবে, আবার আত্মনেপদ ধাতু থেকেও হবে। কারণ কি, পরস্মৈপদ ধাতুও যখন কর্মণিতে করা হয়, পরস্মৈপদ ধাতুও আত্মনেপদ হয়ে যায়। তাই সেখান থেকেও কর্মণি সানচ হবে। আর যেগুলো তো আপনার আত্মনেপদ ধাতু, সেগুলোরও যখন বাচ্চে করা হবে, তখন সেগুলো তো অটোমেটিক কর্মবাচ্যেই রূপ হবে। ঠিক আছে? অর্থাৎ কর্মণি সানাচই হবে। স্যার একটা উদাহরণ দেন তো স্যার, যেমন হচ্ছে উদাহরণ মানে দেখাচ্ছি, অহম। উদাহরণ দেখাচ্ছি একটা, দেখুন। যেমন ধরুন, একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে রামः বিদ্যালয়ম গচ্ছতি। ঠিক আছে? আমরা দেখেছি যে সানাজ প্রত্যয় বর্তমান কাল অর্থে হয়। ঠিক আছে? এখন তাহলে এই বাক্যটাকে আমি যদি সানাজ প্রত্যয়, সত্যি আর সানাজ প্রত্যয় দিয়ে করতে যাই, প্রথমত গচ্ছতি এটা যেহেতু পরস্মৈপদ ধাতু, তাহলে সানাজ প্রত্যয় এখানে ব্যাপারই আসবে না, ডাইরেক্ট সত্যি প্রত্যয় হবে। ঠিক আছে? তাহলে গম ধাতু থেকে সত্যি প্রত্যয় করলে আমরা দেখেছি কি রূপ পাই, আমরা সত্যি প্রত্যয় করে গচ্ছাত এই রূপটা পাই। ঠিক আছে? এবং যেহেতু তকারান্ত পুংলিঙ্গ হলে আমি এখনো বলিনি, বলবো, সত্যি প্রত্যয়ান্ত পুংলিঙ্গ শব্দের রূপ ধাবত শব্দের মতো হয়। ধাবত শব্দের প্রথম আর একবচনের রূপ হচ্ছে ধাবন। তাহলে এখানেও কি হয়ে যাবে, গচ্ছান হয়ে যাবে। তাহলে এই বাক্যটাকে যদি আমরা সত্যি প্রত্যয় দিয়ে করি, রামः বিদ্যালয়ম গচ্ছান अस्ति। সানাজ প্রত্যয়ের ক্ষেত্রে স্যার, স্যার আমি স্যার যদি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো বলুন বলুন। স্যার। যেহেতু আমরা স্যার সত্যি সানস আমাদেরকে স্যার শিখিয়েছে, তো হুম সেক্ষেত্রে কিছুটা ধারণা আছে, মোটামুটি ধারণা আছে। আপনি স্যার এগিয়ে যেতে পারেন, হ্যাঁ, আপনি এগিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, এটা বুঝতে পারছেন তো আমি যেটা বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। আমি না বুঝতে পারলে আমি আর প্রশ্ন করবো। ঠিক আছে। এরপর আমরা যদি এই যে বাক্যটা, প্রথম যে বাক্যটা, এটা কি কর্মবাচ্যে করি। ঠিক আছে? এই বাক্যটা কি যদি আমরা কর্মবাচ্যে করি, তাহলে আমরা কি পাবো? রামেনা স্যার
রামেণ বিদ্যালয়ম গম্যতে বিদ্যালয়াহ বিদ্যালয় গম্যতে। এবার দেখুন, এখানে গম ধাতু পরস্ময় পদ ছিল, তাই এখানে সত্যি প্রত্যয় হয়েছে। কিন্তু যখন এটা হচ্ছে কর্তরি, এটা কর্তরি বাক্য, কিন্তু যখন কর্মণি হচ্ছে তখন পরস্মৈপদী যে গম ধাতু সেটাই কি হয়ে যাচ্ছে, আত্মনেপদীতে পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আত্মনেপদ ধাতু মানেই আমরা কি দেখেছি, সানস প্রত্যয়। তাহলে এইখানে যে সানসটা হবে সেটা হবে কর্মণি সানস। কর্মণি সানস যেটা হবে সেটা কর্মকে অনুসরণ করবে। তাহলে এটার কর্মণি সানস করলে কি হবে, রামেণা বিদ্যালয়াহ গম্যমানঃ अस्ति। এইটা পুরোটা বুঝতে পেরেছেন, কর্তরি সানাচ আর কর্মণি সানাচের? হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই এই স্যার, বুঝতে পেরেছি। কর্তরি সত্রি আর কর্মণি সানাচ। এবার দেখুন আর একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে কর্তরি সানাচ। ঠিক আছে, কর্তরি সানাচ সেটা কখন হবে, যদি ধাতু স্বভাবতই আত্মনেপদ হয়। যেমন হচ্ছে লব ধাতু, যেমন আমি বললাম যে বালকঃ ফলম লভতে, এটা স্বভাবত আত্মনেপদ ধাতু। তাই এখানে কি হয়ে যাবে, সানস প্রত্যয় হয়ে যাবে, যেটা কর্তাকে অনুসরণ করবে। কর্তা অকারান্ত পুংলিঙ্গ আছে, তাই বালকঃ ফলম বালকः ফলম লভ্যমানম অস্তি, লভ্যমান অস্তি। লভমানঃ अस्ति। কিন্তু এই বাক্যটা কি, আমরা এই যে এই বাক্যটা, আমরা যদি এটাকে কর্মণি করি তাহলে তখন কি হবে, বালকেনা বালকেন ফলম লভ্যতে। লভ্যতে। এখান থেকে যদি সানজ করি তাহলে কি হবে, বালকেনা ফলম লভ্যমানম লভ্যমানম অস্তি। লভ্যমানম লভ্যমানম अस्ति। ঠিক আছে, এটা হয়ে যাবে আপনার কর্মণি সানজ। ঠিক আছে, তাহলে দেখুন কর্তরি সানজ শুধুমাত্র ধাতু যদি পিওর আত্মনেপদ হয় তখন, কিন্তু কর্মণি সানজ কখন কখন হচ্ছে, স্যার কর্মের সংস্থা তখনই হচ্ছে যখন যখন নাকি এই ধাতুটাকে কর্মবাচ্য হচ্ছে। কর্মবাচ্য থাকবে ধাতু, তাহলে হবে কর্মের সংস্থ। হুম, আর পিওর কোনো থাকলে, আপনার বলতে ধাতু ধাতু থাকলে আত্মনেপদ সেটা হবে থাকলে সেখানে কর্তরি সানজ, কর্তৃ। আর যেটা হুম, পিওর পরস্ময় পদ ধাতু সেখান থেকে সত্যি প্রত্যয়। হুম, ঠিক আছে, চারটে জিনিস মনে রাখতে হবে, তিনটে জিনিস। কর্মবাচ্যে হলেই সেখান থেকে কর্মণি সানজ, সেটা পরস্মৈপদ ধাতুই হোক আর আত্মনেপদ ধাতুই হোক। যদি পিওর আত্মনেপদ ধাতু হয় তাহলে সেখান থেকে কর্তরি সানজ, আর যদি পিওর পরস্মৈপদী ধাতু হয় তাহলে সেখান থেকে কর্তরি সানজ, এই কর্তরি সত্রি। ঠিক আছে, বুঝেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার তাহলে আমরা যেটা দেখছিলাম সেখানে ফিরে যাই। হ্যাঁ স্যার। এবার তাহলে সত্যি প্রত্যয়ান্ত শব্দ কিভাবে নির্মাণ করতে হবে সেটার ব্যাপারে একটু বলা হচ্ছে। কারণটা হচ্ছে সত্যি প্রত্যয়ান্ত শব্দ নির্মাণ করা একটু ক্রিটিক্যাল। আমরা ত্বক তবতুর ক্ষেত্রে যেমন ধাতুর পর শুধু তোয়া লাগিয়ে দিলে তোয়া প্রত্যয়ান্ত শব্দ, ত লাগিয়ে দিলে ত প্রত্যয়ান্ত শব্দ, তবত লাগিয়ে দিলে তবত প্রত্যয়ান্ত শব্দ, তুন লাগিয়ে দিলে তো। সত্যি প্রত্যয় কিন্তু সেটা নয়। সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রত্যয়ান্ত শব্দ নির্মাণ করতে গেলে সবার প্রথমে যে কোনো পরস্মৈপদী ধাতুর লট লকার প্রথম পুরুষ বহুবচনের রূপ গ্রহণ করতে হবে। ঠিক আছে, তারপর ধাতুর বহুবচনান্ত রূপটি, যেমন ধরুন একটা পরস্মৈপদী ধাতু হচ্ছে গম ধাতু, তার লট লকার প্রথম পুরুষের এক বহুবচনের রূপ হচ্ছে গচ্ছতি গচ্ছতাহ গচ্ছন্তি, তাহলে বহুবচনের রূপ হচ্ছে গচ্ছন্তি, সেই রূপটা গ্রহণ করতে হবে। তারপর ধাতুর বহুবচনান্ত রূপটির অন্তি ভাগকে ছেড়ে দিয়ে অবশিষ্ট ভাগের গ্রহণ করতে হবে। তাহলে গচ্ছান্তি থেকে অন্তিকে বাদ দিয়ে দিলে আমরা শুধু কি পাই, গচ্ছ
গৃহীত অবশিষ্ট ভাগের সঙ্গে সত্যি প্রত্যয়ের অবশিষ্ট যে অত ভাগ সেটি যোগ করে দিতে হবে। তাহলে ধাতুর গাচ্ছ আর সত্যি প্রত্যয়ের অত দুটো একসঙ্গে মেলালে কি হয়ে যাবে? গাচ্ছাত। ঠিক আছে, তাহলে সেটা হবে কি? সত্যি প্রত্যয়ান্ত শব্দ। উদাহরণ যেমন গম ধাতু হলো পরস্মৈপদী ধাতু। গম ধাতুর লট লকার প্রথম পুরুষের রূপগুলি হলো গাচ্ছাতি, গাচ্ছাতঃ, গাচ্ছন্তি। এখানে সবার প্রথম গম ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ গচ্ছন্তি এটির গ্রহণ করতে হবে। তাহলে গচ্ছন্তি এটা মেনে নিলাম। তারপর গচ্ছন্তি এটির অন্তিভাগকে ত্যাগ করতে হবে। গচ্ছন্তি এখান থেকে অন্তিভাগকে ত্যাগ করে দিলে আমরা শুধু গচ্ছ এইটুকু অংশ পাই। তারপর অবশিষ্ট গচ্ছ এটির সঙ্গে সত্যি প্রত্যয়ের অবশিষ্ট যে অত অংশ সেটিকে যোগ করে দিতে হবে। সত্যি প্রত্যয়ের অত অংশটিকে যোগ করে দিলে আমরা কি পাচ্ছি? গচ্ছ প্লাস অত, গচ্ছত। তাই গম ধাতু থেকে সত্যি প্রত্যয় করলে গচ্ছত এই রূপটি পাওয়া যাবে। ঠিক আছে, এটা কেন করা হলো দেখুন। যদি আমরা আগের প্রত্যয়গুলো যেমন ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করে দিলেই রূপ পাওয়া যাচ্ছিল, এখানেও সেরকম করতাম, তাহলে কি হতো? গম ধাতুর ক্ষেত্রে ধাতু হচ্ছে গম, তারপর অত লাগিয়ে দিলে আমরা কি পেতাম? গমাত রূপ পেতাম, গচ্ছত কিন্তু পেতাম না। কিন্তু সত্যি প্রত্যয়ান্ত আসল রূপ হচ্ছে গচ্ছত রূপ। সেই জন্য এরকম সত্যি প্রত্যয়ান্ত শব্দ নিষ্পন্নের জন্য, নিষ্পত্তি করবার জন্য অবশ্যই পরস্মৈপদ ধাতুর লট লকার প্রথম পুরুষ বহুবচনের রূপ নিতে হবে, তবেই ঠিকঠাক রূপ পাওয়া যাবে। ঠিক আছে, যেমন দেখুন খাদ ধাতু প্রথম পুরুষের বহুবচনের রূপ হচ্ছে খাদান্তি। সেখান থেকে অন্তি ভাগকে ছেড়ে দিলে আমরা শুধু খাদ পাবো, তার সঙ্গে সত্যি প্রত্যয়ের অদ যোগ করে দিলে খাদাত হচ্ছে সত্যি প্রত্যয়ান্ত শব্দ। দৃশ পশ্যন্তি, সেখান থেকে অন্তি ভাগকে ছেড়ে দিলে শুধুমাত্র পশ্য এরকম পাবো, তার সঙ্গে অত যোগ করে দিলে পশ্চাৎ। দা তার প্রথম পুরুষের বহুবচনের রূপ হচ্ছে দাদাতি, সেখান থেকে অতিকে ছেড়ে দিলে, আচ্ছা দেখুন যেখানে অন্তি পাবো সেখানে অন্তি ছেড়ে দিতে হবে, যেখানে অন্তি পাবো না সেখানে শুধু অতিকেই ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে দাদাতি থেকে অতিকে ছেড়ে দিলে দাদাত, এরকম অন্তিকে ছেড়ে দিলে বদাত, শৃণবত, স্মরত, ক্রীড়াত, এইভাবে সত্যি প্রত্যয়ান্ত শব্দ পাওয়া যাবে। ঠিক আছে, সত্যি স্যার প্রত্যয়ান্ত শব্দ বলুন। স্যার দা ধাতুর দদতি, এখানে স্যার ওই ধাতু একটা হচ্ছে ইয়াচ্ছতি। স্যার এখানে কোনটা কখন কোনটা ব্যবহার হবে? ইয়াচ্ছাতির প্রথম পুরুষের বহুবচনের রূপ হয় ইয়াচ্ছান্তি, সেখানে কিন্তু অন্তিকে বাদ দিলে শুধু ইয়াচ্ছা পাওয়া যাবে, তার সঙ্গে অত লাগিয়ে দিলে ইয়াচ্ছাত এরকম রূপ না হয়। স্যার আমি প্রশ্ন করি স্যার দা ধাতু তো স্যার দান করা, কিন্তু দা হ্যাঁ, ধাতুর আবার ইয়াচ্ছত হয়, ইয়াচ্ছতি, ইয়াচ্ছন্তি, ইচ্ছত, হুম, ইয়াচ্ছন্তি। স্যার কখন হবে স্যার দদতি, কখন হবে ইয়াচ্ছতি? স্যার এইটা বিষয়টা। যখন দা ধাতুর প্রয়োগ করা হবে তখন দাদাতি, আর যখন ইয়াচ্ছা ধাতুর প্রয়োগ করা হবে তখন ইয়াচ্ছতি। দুটো ধাতুর অর্থ একই, কিন্তু ধাতু দুটো তো আলাদা। হ্যালো, কিন্তু স্যার দা ধাতুর রূপটা আছে স্যার লোট লকার এবং লং বিজলিং লকারে হচ্ছে যচ্ছতি, আর শুধুমাত্র লিট লকারে গিয়ে হচ্ছে হচ্ছে দাস্যতি, দাস্যতঃ, দাস্যন্তি, দাস্যসি, দাস্যতঃ, দাস্যথ, দাস্যামি, দাস্যভঃ, দাস্যামহ, এরকম। ওটা ইয়াচ ধাতুর রূপ বলছেন। ইয়স ধাতুর রূপ। হ্যাঁ, ইয়াচ ধাতুর রূপ হচ্ছে ইয়াচ্ছাতি ইয়াচ্ছা, দা ধাতু রূপ নয় ওটা। কে বলেছে আপনাদের ওটা দা ধাতু রূপ? স্যার ইয়াচ্ছাতি আমার কাছে আমার বই আছে একটা, হচ্ছে উদ্বোধন কার্যালয় প্রকাশিত, এটা হচ্ছে ব্যাকরণ কণিকা। এখানে স্যার আছে দা ধাতুর দান করা, প্রশ্নপদী হচ্ছে যচ্ছতি, যচ্ছত, হ্যাঁ, দাস্যন্তি, দা এরকম। ধাতুর লট লকারে দাদাতি দাদাতাহ দাদাতি এরকম রূপ হয়। ও দাদাতি তাহলে স্যার, তাহলে এখানে স্যার ভুল আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াচ্ছ কথা হবে। ইয়াচ ধাতুর আলাদা ইয়াচ্ছ ধাতু আছে, সেই ইয়াচ্ছ ধাতুর রূপ হচ্ছে ইয়াচ্ছাতি এরকম রূপ। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে এইভাবে সত্যি প্রত্যয়ান্ত শব্দগুলো নিষ্পন্ন করা যায়। এই সত্যি প্রত্যয়ান্ত শব্দ কিভাবে তৈরি হয় বুঝতে পেরেছেন পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। না, এরপর সত্যি প্রত্যয়ান্ত শব্দ যেহেতু বিশেষণ হয়, আপনাদের যেহেতু একবার পড়ানো হয়েছে আপনারা জানেন, যদি পুংলিঙ্গের বিশেষণ হয় তাহলে
তকারান্ত ধাবত শব্দের মতো রূপ হবে। স্ত্রীলিঙ্গ হলে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বিশেষ বলা হচ্ছে কি, ওই সে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে অন্তিকে ত্যাগ না করে যেটা রস্প ইকার থাকে, যেমন খাদান্তি, গচ্ছন্তি, রস্প ইকারটাকে শুধুমাত্র দীর্ঘ ইকার করে দিতে হবে, ঠিক আছে, এবং নদী শব্দের মতো রূপ চালাতে হবে, তাহলেই হয়ে যাবে। যেখানে দন্ত নয়তয় রস্প ইকার আছে সেখানে দন্ত নয়তয়ে দীর্ঘ ইকার করে দিতে হবে, আর যেখানে শুধু তয়ে রস্প ইকার আছে যেমন দাদাতি, ওখানে দাদাতি করে দিতে হবে, তাহলেই স্ত্রী প্রত্যয়ান্ত সত্যি প্রত্যয়ের রূপ পাওয়া যাবে। এই সত্যি প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দের রূপ পাওয়া যাবে। আর নপুংসক লিঙ্গে কি হবে, যেমন তবতু প্রত্যয়ান্ত শব্দের নপুংসক লিঙ্গের রূপ ধাবত শব্দের মতো হচ্ছিল, এখানেও সেম ধাবত শব্দের মতো রূপ হবে, ঠিক আছে, সরি ধাবত নয়, জগৎ শব্দের মতো। তাহলে সত্যি প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গের বিশেষণ হয় ধাবত শব্দের মতো রূপ হবে বলেছি, ধাবন ধাবন্ত ধাবন্তঃ, গচ্ছন গচ্ছন্তৌ গচ্ছন্তঃ, গচ্ছন্তাম গচ্ছন্তৌ গচ্ছতঃ, গচ্ছতা গচ্ছদ্ভ্যাম গচ্ছদ্ভিঃ, এরকম রূপ হবে। স্ত্রীলিঙ্গ হলে গচ্ছন্তি গচ্ছন্ত্যৌ গচ্ছন্ত্যঃ, গচ্ছন্তিম গচ্ছন্ত্যৌ গচ্ছন্তিঃ, গচ্ছন্ত্যা গচ্ছন্তিভ্যাম গচ্ছন্তিভিঃ, এরকম রূপ হবে। এখানে নাদ্যাহা লিখে ফেলেছি, এটা বিসর্গটা হবে না এখানে, ঠিক আছে। আর নপুংসকলিঙ্গ হলে গচ্ছত গচ্ছতি গচ্ছন্তি, গচ্ছত গচ্ছতি গচ্ছন্তি, এরকম মুখে যাও। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। যেমন এখানে খাদ্যাতু খাদন খাদন্তৌ খাদন্তঃ, রামः খাদন পশ্যন দদত দদন বদন শৃण्वन् স্মরन् ক্রীডন তিষ্ঠन् লিখन् রক্ষन् প্রণমन् পৃচ্ছन् নয়न् জয়न् পূজয়न् স্পৃশन् কুর্বन्, এরকম রূপ হবে সবগুলো। স্ত্রীলিঙ্গ হলে সীতা খাদন্তি পশ্যন্তি দদন্তি দদতি বদন্তি শৃण्वन्ति, এরকম রূপ হবে। আর নপুংসক লিঙ্গ হলে মিত্রম খাদত পশ্যত, এরকম রূপ হবে, ঠিক আছে। উদাহরণ যেমন দেখুন, একটা কি বলা হচ্ছে রামঃ অন্নম খাদতি, এবার একটা কি বলা হচ্ছে রামঃ অন্নম খাদতি চলচ্চিত্রম চ পশ্যতি, একই সময়ে সে দুটো কাজ করছে, বর্তমান কাল আছে, তাহলে এই দুটো বাক্যকে যদি আমরা একসঙ্গে করে দিই, কিভাবে করব, এই যে প্রথম যে ধাতু আছে সেখানে শুধু সত্যি প্রত্যয় করে দিতে হবে, যেহেতু এটা পরস্মৈপদী ধাতু তাই সত্যি প্রত্যয় হয়ে যাবে, রামঃ অন্নম খাদন চলচ্চিত্রম পশ্যতি, এরকম রূপ হবে। বালকঃ গীতম শৃণোতি শ্লোকম চ রচয়তি, এই দুটো বাক্যকে একসঙ্গে করলে তাহলে কি হবে বলুন, এটাকে দেখে পঙ্কজ বাবু। হ্যাঁ স্যার বলছি স্যার। তো এরকম হবে রামঃ গীতম শৃণন শ্লোকম পশ্যতি, শ্লোকম পশ্যতি নয় রচয়তি। হ্যাঁ রচয়তি। হুম, তারপরেরটা শ্যামঃ তৃণম স্মরণ স্পৃশতি স্পৃশন পুষ্পম হুম চিনতি, হুম জয়দেবঃ দেবতাং পূজয়তি প্রণামং চ করতি, জয়দেবঃ দেবতাং পূজন প্রণামং করতি, পূজয়ন 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 প্রণামং করতি। প্রণামম করোতি, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন এটা। স্ত্রীলিঙ্গের গুলো কি হবে বলুন এবার তাহলে। বালিকা অপুপম, অপুপম মানে হচ্ছে কেক, অপুপম মানে হচ্ছে কেক। বালিকা অপুপম খাদন্তি জলম পিবতি, মাতা গীতম শৃণন্তি কার্যম করতি, শৃণ্বন্তি শৃণ্বন্তি শৃण्वन्ति কার্যম করো,
কার্যম করন্তি সরস্বতী বেদম স্মরণ হুম, সরস্বতী বেদম স্মরন্তি পরীক্ষায়া লিখতি পরীক্ষায়াম লিখতি পরীক্ষায়াম লিখতি। লিখতি। বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর সানাজ প্রত্যয়ের ক্ষেত্রে তো বিশেষ কিছু নেই ওখানে। ওটা আমি আগেই বললাম, যেহেতু অকারান্ত পুংলিঙ্গ শব্দ হলে নর শব্দের মতো হবে, ঠিক আছে? স্ত্রীলিঙ্গ হলে আকারান্ত শব্দের মতো রূপ হবে, আর নপুংসক লিঙ্গ হলে ফল শব্দের মতো রূপ হবে। ওখানে বিশেষ কিছু বলার নেই, তাই ওখানে আর আলোচনা কিছু সেরকম করা হচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে সত্রী আর সানাজ প্রত্যয়টা মোটামুটি এখানেই হলো। আচ্ছা, এবার আমি মানে কারেন্ট এখনো আসেনি, আর ল্যাপটপে খুবই কম চার্জ, এরপর হুট করে সুইচ অফ হয়ে যাবে। তো সত্রী আর সানাজ প্রত্যয় যেটা পড়ানো হলো, আমি স্টাডি মেটেরিয়ালটা এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। আপনি কি করবেন, নিজের মতো এরকম বাক্য বানাবেন। আপনি বাক্যগুলো ঠিকই করেছেন, এবার একটু বেশি বেশি করে বাক্য করবেন, ঠিক আছে? মোটামুটি ৫টা ৬টা করে বাক্য করুন, ঠিক আছে? ২টো ৩টে করে নয়। আপনি ৫টা সত্যি প্রত্যয়ের বাক্য, ৫টা সানজ প্রত্যয়ের বাক্য, ঠিক আছে? যেগুলো সত্যি প্রত্যয়ে করবেন সেগুলোই কর্মবাচ্যে করে সেগুলো সানজ প্রত্যয় করে দেবেন, কর্মণি সানজ। আর কর্তরি সানজ লব ধাতু সেব ধাতুর, দুটো ধাতুর প্রয়োগ করে দুটো বাক্য লিখবেন, সেগুলো কর্তরি সানাজ করে আবার কর্মবাচ্যে করে কর্মণি সানাজ করবেন। বুঝলেন পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এইভাবে মোটামুটি ৬টা থেকে ১০টা বাক্য করুন। তাহলে যত বেশি প্র্যাকটিস করবেন তত কোথায় ভুল হচ্ছে সেটা বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে? তো একটু দেখুন, তাহলে করে নিন। আর আজকের ক্লাস থেকে যদি এখন কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, নাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ। না স্যার, মোটামুটি বুঝতে পেরেছি যে এটা মিত্রম যেটা ছিল এটা জগৎ জগৎ জগতে যখন এরকম না স্যার, ওটা এটা চলবে হুম জগৎ হুম শব্দটা। হুম হুম। তার তার সমস্যা নেই স্যার। আমাদের সমাস লিঙ্গ এগুলিকে সব পড়ানো হবে। সমাজটা এই এতে পড়ানো হবে না লেভেলে, পরের লেভেলে হয়তো আপনাদের সমাজ পড়ানো হবে। ওখানে যেহেতু ধরে ধরে পড়ানো হবে, পরের লেভেলেই পড়ানো হবে আপনাদের। আচ্ছা, লিঙ্গ। লিঙ্গ ইত্যাদি তো যতটা সম্ভব আপনাদের এখনই বলা হচ্ছে। লিঙ্গ আসলে তো পড়ানোর বিষয় নয়, ওটা আপনাকে শুনে শুনেই শিখতে হবে, কিংবা আহ আ- নিজে পড়ে আলোচনার মাধ্যমে এইভাবেই শিখতে হবে। স্যার, এই যে যতগুলো বিষয় আছে ব্যাকরণের, সেটা সবচেয়ে কি বেশি বেশি কঠিন কি স্যার? সমাস। সব থেকে বেশি সমাসই বলতে পারেন। ওই জন্য আমাদের এদিকে একটা খুব প্রসিদ্ধ কথা আছে, সমাস ছমাস, অর্থাৎ সমাস শিখতে ৬ মাস পর্যন্ত আচ্ছা, সময় লাগে। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। কিন্তু খুব কঠিন আমি বলবো না। যদি মানে ঠিকঠাক আচার্যর কাছে আপনি গিয়ে শেখেন, তাহলে অতি সহজেই শিখতে পারবেন। সমাজ সেরকম কঠিন না। সমাজের কিছু কিছু জিনিস আছে, যদি শাস্ত্রীয় আলোচনা করতে যান তাহলে হয়তো কঠিন লাগবে, কিন্তু নর্মাল আপনি যদি সমাজ বুঝতে চান তাহলে সমাজ খুব একটা কঠিন নয়। সমাজের কাঠিন্য নিয়ে অতটাও কঠিন নয় সমাজ, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে যদি কিছু প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। ঠিক আছে বাড়ির স্যার। কাজটা করবেন অবশ্যই। হ্যাঁ স্যার। আচ্ছা, পরবর্তী ক্লাস স্যার কোন বিষয় উপর নেবেন স্যার আপনি পরবর্তী ক্লাসটা? পরবর্তী ক্লাসে আমরা কৃত্য প্রত্যয় নিয়ে পড়বো, ওই তব্বিয়ত অনিয়র ইত্যাদি। আজকে স্যার, স্যার একটা কোশ্চেন করবো স্যার? এই কৌতূহল জাগছে মানে আজকে। হ্যাঁ হ্যাঁ। হুম। স্যার, এই যে আমি গত ক্লাসে একাই ছিলাম, আজকে একাই আছি। যদি স্যার একাই থাকি এরকম, তাহলে স্যার মানে সমস্যা নেই তো আপনার স্যার? ক্লাস যেগুলো হবে তো? হ্যাঁ হ্যাঁ,
কি বললেন স্যার? বলুন কি বলতে গেলেন, আপনি কি বললেন আগে বলুন। বললাম স্যার আমি স্যার গত ক্লাসে একাই ছিলাম, আজকে একাই আছি। যদি হুম। স্যার এরকম একাই থাকি তাহলে স্যার কোর্সটা স্যার চলবে তো, সমস্যা হবে না স্যার? না 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 না, কোনো অসুবিধা হবে না, আপনি তো ক্লাস করেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না ওটা আপনি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করলাম, ধন্যবাদ। স্যার নমস্কার স্যার।